29 মার্চ শনিদেব রাশি পরিবর্তন করলো, প্রবেশ করলো মীন রাশিতে। তো যে সময় রাশি পরিবর্তন করলো তখন তো শনি অস্ত ছিল। এবার এপ্রিল মাসের 4 তারিখে শনি উদয় হয়ে গেল। ফেব্রুয়ারি মাসে শনি অস্ত হয়েছিল, প্রায় 40 দিন অস্ত অবস্থায় থাকলো। তো গ্রহ যখন অস্ত থাকে তার প্রভাবে কিন্তু কিছু না কিছু কম থাকে, আবার যখন অস্ত থেকে উদয় হয় তখন তার প্রভাবও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পায়। তো শনি এখন অস্ত থেকে উদয় হয়েছে, তো শনির প্রভাবও যথেষ্ট বৃদ্ধি পাবে। তো শনিদেবের এই উদয় অবস্থা মকর রাশির ক্ষেত্রে কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব। তো যাই হোক, আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহলবশত, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকম দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা আপনারা চন্দ্ররাশি অনুসারে কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। শনি উদয় হওয়া এবং গ্রহদের যা অবস্থান মকর রাশির জন্য যথেষ্ট এখন পক্ষে, অনেক দিক থেকে বহু সমস্যার সমাধান হবে। তো শনিদেবের এই 2.5 বছরের মধ্যে অনেক ধরনই রূপ দেখতে পাবে এই মকর রাশি। শনি মাঝে আবার এই উদয় হলো, তো এরপরে আবার বকরি হয়ে যাবে, তারপরে আবার মার্গী হবে। 2.5 বছর পর্যন্ত একটা দীর্ঘ সময় এই মকর রাশির উপর থাকবে। তো শনি যে ফলটা দেয় সেই ফলটা দেরিতে হলেও কিন্তু এর প্রভাব যথেষ্ট থাকে, জীবনের বহুদিন পর্যন্ত এর প্রভাব থাকে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাতির অবসান হয়েছে, এবং গ্রহদের যা অবস্থান এই মুহূর্তে, তাতে মঙ্গল শুধু সপ্তম ঘরে অবস্থান করছে নিচ অবস্থায়, এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে রাশির উপর, এবং মঙ্গলের উপর আবার রাহুরও দৃষ্টি পড়ছে। এবং শনি যে ত্রিকোণে অবস্থান করছে, এই ত্রিকোণে আবার এই সপ্তম ঘরটাও পড়ছে কাম ত্রিকোণ। তো এই ঘরে কিছুটা প্রভাব থাকবে সেটা না, কিন্তু এর যথেষ্ট আবার নিরাময়ও হবে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপর, এবং 7 এপ্রিল বুধ আবার মার্গী হয়ে গেল। তো বুধ মার্গী হয়ে যাওয়া মানে ম্যানেজমেন্টের ক্ষমতা যথেষ্ট মকর রাশির এবার বৃদ্ধি পেয়ে গেল। আবার 13 তারিখে সূর্যও রাশি পরিবর্তন করে উচ্চ অবস্থায় 4র্থ ঘরে অবস্থান করবে, তখন আবার মঙ্গলের নীচভঙ্গ হয়ে যাবে। তার সাথে দেবগুরু বৃহস্পতি আবার 11 এপ্রিল নক্ষত্র পরিবর্তন। তো যাই হোক, অনেকগুলো পরিবর্তন হচ্ছে, এবং সবথেকে বড় পরিবর্তন হচ্ছে শনির পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন হবে। সেটা হচ্ছে 28 এপ্রিল এই নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্রে প্রবেশ করবে। তো যাই হোক, শনিদেবের উদয় হওয়া মানে অনেক দিক থেকে এখন অনেক ভালো জিনিস মকর রাশির জীবনে ঘটতে থাকবে। এবার শনি যে ঘরে অবস্থান করছে, যে কোণে অবস্থান করছে, সেটা হচ্ছে কাম ত্রিকোণ। তো কাম ত্রিকোণের ঘরের উপরেও কিন্তু প্রভাব থাকবে শনির। এবং এই যে কাম ত্রিকোণ, এটা 3য় ঘর, সপ্তম ঘর এবং একাদশ ঘর নিয়ে তৈরি হচ্ছে। তো এই ঘরের কিন্তু প্রভাবও যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং শনি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে যেরকম রাশির অধিপতি, সেরকম 2য় ঘরের অধিপতি। তো এই 2টি ঘরের প্রভাবও যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং শনির যে 3টি দৃষ্টি বৃষ রাশির উপর পড়ছে, যেটা হচ্ছে পঞ্চম ঘর, যেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। ভাগ্যের ঘর কন্যা রাশিতে পড়ছে, যেখানটাতে কেতু অবস্থান করছে। এবং দশম দৃষ্টি পড়ছে ধনু রাশিতে, যেটা হচ্ছে দ্বাদশ ঘর। তো এই সমস্ত ঘরেরও কিন্তু যথেষ্ট প্রভাব বৃদ্ধি পেয়ে যাবে। শনি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে রাশির অধিপতি এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি হয়ে 3য় ঘরে অবস্থান করছে। তো 3য় ঘরে শনির অবস্থান যথেষ্ট ভালো ফল দেয়, অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ধনসম্পত্তিও বৃদ্ধি হবে এবং পরাক্রমও বৃদ্ধি হবে, আত্মবিশ্বাসও যথেষ্ট বৃদ্ধি পাবে মকর রাশির। এই সময়কালে ম্যানেজমেন্ট করার ক্ষমতা কর্মক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ বুধ মে মাসের 6 তারিখ পর্যন্ত শনির সাথে থাকবে, এবং শুক্রও থাকছে 31 মে মাস পর্যন্ত, এবং 18 মে পর্যন্ত থাকবে আবার রাহু। তো এই যে 4টি গ্রহের বিশেষ ভালো প্রভাব পড়বে মকর রাশির উপর। 4টি গ্রহই তো মিত্র। আবার নক্ষত্রের দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থান মকর রাশির ক্ষেত্রে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে শনি, এরপরে অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করা মানেই একটা হিসাবের ব্যাপার চলে আসা। এবং শনি যে ঘরে অবস্থান করছে সেই ঘরটা কি কাগজপত্রের ঘর, ডকুমেন্টেন্সির ঘর, অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ম্যাথামেটিক্সের দিক থেকে, অঙ্কের দিক থেকে যথেষ্ট ভালো রেজাল্ট পাবে এই মকর রাশি। যে কোনো জিনিস হিসাব করে যে চলতে হয় সেই জিনিসটা কিন্তু যথেষ্ট বুঝতে পারবে এবং করবেও সেটা। কর্মক্ষেত্রে পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, কনফিডেন্ট জিনিসটা থাকবে মনের মধ্যে। এতদিন যে একটা সংশয় ছিল, পারবো কি পারবো না, কারোর সাথে কথা বলতে গেলে যে মনের মধ্যে একটা দুর্বলতা, যে আমার কথা রাখবে কি রাখবে না,
আবার হয়তো ফেঁসে যাব নাকি, এই যে একটা দুবিধা, এই সমস্ত দুর্বলতা যথেষ্ট দূরে সরে যাবে এবং যথেষ্ট মানসিক দৃষ্টি চেঞ্জ হয়ে যাবে, মানসিক শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে, সামনে থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে এবং যে কোনো ক্ষেত্রে নিজের জয়ের পতাকা যথেষ্ট লাগাতে পারবে। কারণ ভাগ্যের ঘরে কেতু অবস্থান করছে, ভাগ্য চরম তুঙ্গে থাকবে। ভাগ্যের ঘরে কেতু, কেতু হচ্ছে কি ধ্বজা, ধ্বজা কি পতাকা, যে পতাকা ভাগ্যের ঘরে কেতু নিয়ে মানে কেতুর অবস্থান, কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কেতুর উপর পড়ছে, আবার রাশির উপরও পড়ছে, আবার কেতুর দৃষ্টিও রাশির উপর থাকছে। তো এবং এই কেতুর উপর আবার 4টি গ্রহেরও দৃষ্টি থাকছে, শনির দৃষ্টি থাকছে, শুক্রের দৃষ্টি থাকছে, বুধের দৃষ্টি থাকছে, রাহুর দৃষ্টি থাকছে। কেতু যদি জন্মকুষ্ঠিতে নবম ঘরে অবস্থান করে, এটা একটা জ্যোতিষীয় সূত্র বলছি, কেতু যদি নবম ঘরে অবস্থান করে জন্মকুষ্ঠিতে, তো যত বড়ই গভীর খাদে পড়ে যাক ঈশ্বরের সাহায্য অবশ্যই পাবে এবং ঘুরে দাঁড়াবেই, অর্থাৎ জয় নিশ্চিত হবেই। যে দিক মানে যে দিকেই যাবে সেদিকেই ভাগ্যের সঙ্গে এই সময় মকর রাশি পাবে। আবার নিজের কর্মের প্রতি যে একটা কর্তব্য জ্ঞান, এই জিনিসটাও যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি যথেষ্ট আসবে, প্রতিভা যেরকম উঠে আসবে সেরকম আকর্ষণ জিনিসটাও উঠে আসবে শুক্রের দ্বারা, এবং কর্মের দ্বারা সমাজে পরিচিতি যথেষ্ট লাভ করবে। শনি হচ্ছে কি, শনি হচ্ছে অনুশাসন প্রিয়, শনি হচ্ছে সেবা, সেবা জিনিসটা বোঝা নয়, অর্থাৎ এই সময়কালে ধর্মের প্রতি নিজেকে এগিয়ে নিয়ে যাবে, ধর্মের পথে চলা, ধর্মের কথা বলা, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞান, ঈশ্বরের প্রতি একটা অটুট বিশ্বাস, এই সমস্ত জিনিস যথেষ্ট বৃদ্ধি পাবে, যার দরুন ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এবং প্রত্যেকটি কাজ যেখানটাতে কাজ হবে না সেখানটাতে ভাগ্যের দ্বারা কাজ হবে, বিগত দিনে যেটা হচ্ছিল না। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ম্যানেজমেন্টের লাইনে যারা রয়েছেন তাদের যথেষ্ট ভালো হবে। আবার যে কাজগুলো যথেষ্ট মানে দীর্ঘদিন ধরে চলে আসছে, দীর্ঘকালীন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট হবে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। রাস্তাঘাট, বড় বড় কন্ট্রাক্টর, বড় বড় টেন্ডার, এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে, যে সমস্ত কাজগুলো দীর্ঘদিন ধরে চলে। গ্রহের অস্ত হওয়া এবং উদয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শনি উদয় হওয়া মানে শনির ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাওয়া, রাশির অধিপতি স্বয়ং হচ্ছে শনিদেব। 7.5-এর মধ্যে যে একটা বাজে প্রভাব, একটা বাজে গণ্ডির মধ্যে মকর রাশি ছিল, সেই গণ্ডি থেকে এখন আস্তে আস্তে সব ভালোর দিকেই যাবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে এই মকর রাশির। ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট উন্নতির দিকে যাবে, সেরকম বাড়ির গুরুজনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালোর দিকে যাবে। আত্মীয় স্বজন কুটুমদের সাথে আগের মতন সেই পরিস্থিতি তৈরি হবে, একটা সুসম্পর্ক উঠে আসবে। বিগত দিনে যারা ভুলে গেছিল, খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করছিল না, তারাও এবার খোঁজ খবর নেবে এবং তাদের সাথেও কিন্তু একটা সম্পর্ক উঠে আসছে, সব দিক থেকে এগিয়ে যাবে। শনির উদয় হওয়া মানে সাথে সাথেই যে একেবারে হয়ে যাবে সেটাও না, শনি কিন্তু ধীর গতিতে চলা গ্রহ, ধীরে ধীরেই চলবে, কিন্তু ফল অবশ্যই পাবে, দেরিতে হলেও ফল পাবে এবং এর প্রভাব থাকবে কিন্তু বহুদিন পর্যন্ত। এছাড়া মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রভাবও যথেষ্ট ভালো পাচ্ছে। দেবগুরু বৃহস্পতি মে মাসের 14 তারিখ পর্যন্ত থাকবে, খুবই সাপোর্ট পাচ্ছে, দুই গুরুর সাপোর্ট পাচ্ছে। যেরকম দেবগুরু বৃহস্পতির সাপোর্ট পাচ্ছে সেরকম শুক্রদেবেরও সাপোর্ট পাচ্ছে। উচ্চ অবস্থায় শুক্র অবস্থান করছে শনির সাথে, একটা পরিবর্তন যোগ হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির সাথে। তৃতীয় দৃষ্টি শনির এই দেবগুরুর উপরই পড়ছে, পঞ্চম ঘর বৃষ রাশির উপর। সন্তানদের উপর পিতামাতাদের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা দূর হবে এবং সন্তান যে কর্মই করবে সেই কর্মে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। শিক্ষার দিক থেকেও ছাত্রছাত্রীদের যথেষ্ট ভালো ফল, প্রাথমিক শিক্ষার্থী হোক কিংবা উচ্চ শিক্ষার্থী হোক যথেষ্ট ভালো ফল পাবে। শনির ভাগ্যের ঘরে দৃষ্টি পড়ছে, উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো ফল, উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফল হবে। আবার এই নবম ঘর থেকে দূরযাত্রা জিনিসটাকে বোঝায়, তো কর্মক্ষেত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের যাত্রা হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বহু মকর রাশির এই সময়কালে তীর্থযাত্রা হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। শত্রুরা বহু পিছনে থাকবে, যে শত্রুগুলো ক্ষতি করছিল সেই শত্রুগুলো বহু দূরে সরে যাবে এখন। আবার শনির দশম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘর, এই সময়কালে কর্মক্ষেত্রে আবার ইনভেস্ট জিনিসটা উঠে আসছে, যে দীর্ঘকালীন কোনো একটা কাজে ইনভেস্ট, নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জিনিসটা উঠে আসছে। কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে, দ্বাদশ ঘর থেকে বিদেশ জিনিসটাও তো দেখা হয়, আবার মেডিকেল জিনিসটাও দেখা হয়। যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো, ওষুধের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। শনির উদয় হওয়া মানে
কাম ত্রিকোণের উপর যথেষ্ট প্রভাব পড়ে যাওয়া। সপ্তম ঘরে তো মঙ্গল জুন মাস পর্যন্ত অবস্থান করবে। তো মঙ্গল আবার এই 13ই এপ্রিল থেকে 12ই মে পর্যন্ত অবস্থান করবে আবার পুষ্যা নক্ষত্রে, যে নক্ষত্রটা হচ্ছে শনিরই নক্ষত্র, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তারপরে আবার 13ই মে থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত আবার অবস্থান করবে এই মঙ্গল অশ্লেষা নক্ষত্রে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র। তো এই ঘরটাতে রাহুরও যেরকম একটা দৃষ্টি থাকছে, রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে রয়েছে, আবার শনিও কিন্তু এই ঘরকে বিশেষভাবে প্রভাবিত করবে, এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করছে এই 11ই এপ্রিল। তাহলে কি হচ্ছে, 11ই এপ্রিল দেবগুরু বৃহস্পতি চলে আসবে আবার মঙ্গলের নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রে। অর্থাৎ এই যে সপ্তম ঘর ব্যবসা বাণিজ্যের ঘর, এই ঘরটি কিন্তু যথেষ্ট প্রভাবিত হবে। রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে। নিজের ব্যবসাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তারও কিন্তু একটা বিশাল খুবই একটা ভালো জিনিস তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। আর্থিক উন্নতি যথেষ্ট ভালো হবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে এই সময় আবার বড় চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতি, রোজগারের ব্যাপক আয় বৃদ্ধি হবে এই সময়কালে। তবে সাংসারিক জীবন এই সপ্তম ঘর থেকেও দেখা হয় যে সব কিছুই করছি, ব্যবসা বাণিজ্য করছি, কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকছি, অথচ দাম্পত্য জীবনের উপর খেয়াল নাই। এই দিকেও কিন্তু কিছুটা হলে একটু সমস্যা থাকবে এবং ইফেক্ট থাকবে। নিজেদের মধ্যে মধুর সম্পর্ক রাখাই ভালো, অশান্তি গণ্ডগোল বা বিপরীত পরিস্থিতি না হওয়ায় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মকর রাশিকে। কারণ পুরুষার্থ পরাক্রম বেড়ে যাওয়া মানে কর্মক্ষেত্রে ছোটাছুটি এগুলো কিন্তু বাড়তে থাকবে। কর্মের প্রতি যে একটা ঝোঁক, কর্মের প্রতি যে একটা নেশা, এটা কিন্তু যথেষ্ট বেড়ে যাবে এই সময়ে, এবং তার সাথে বেড়ে যাবে ধর্মের প্রতি যে একটা চেতনা, নিজস্ব চেতনা, আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বৃদ্ধি পেতে থাকবে। ধর্মের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, ঈশ্বরের উপর সব ছেড়ে দেওয়া, এরকম চলে আসবে যে সবই ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি, ভগবান যা করবে সেটাই সঠিক, শুধু নিজের কর্মটা আমি ঠিক করে করব, দেখি কি হয়। তো এই যে কাম ত্রিকোণ এবং যে দৃষ্টিটা পড়ছে ভাগ্যের ঘরে, ঈশ্বর স্বয়ং এই সময় মকর রাশিকে যথেষ্ট সাহায্য করবে এবং যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে যে কোনো ক্ষেত্রে। কারণ ভাগ্যের ঘরে যে কেতু অবস্থান করছে, কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এখন সব কিছুর মোড় ঘুরতে থাকবে এই মকর রাশির ক্ষেত্রে। শনির দিক থেকে কোনো রকম বাধা বিঘ্নর কোনো ব্যাপার নাই। শনির যে 7.5 ইফেক্ট ছিল সেটা মকর রাশির জীবন থেকে সরে গেছে। এবার যে গ্রহগুলোর অবস্থান, সেই গ্রহগুলোর ফল পাবে। শনির তো ফল পাবেই এবং অন্যান্য গ্রহদেরও তো ফল থাকবে। শনি দিয়ে তো একটা কুষ্টি বিচার হবে না। শনি একটা রাশিতে দীর্ঘদিন অবস্থান করছে, শনির অবশ্যই প্রভাব থাকবে এবং দীর্ঘকালীনই প্রভাব থাকবে। কিন্তু অন্যান্য গ্রহদের কেমন, আবহাওয়ার মতন, যে আজকে বৃষ্টি কালকে রৌদ্রু, এরকম জিনিসটা, এগুলো তো থাকবেই। জীবনে বাঁচতে গেলে তো সংঘর্ষ থাকবে, কিন্তু যে সংঘর্ষটা বিগত দিনে হয়েছিল সেটা তো অন্যরকম সংঘর্ষ। সেইখান থেকে যথেষ্ট এখন ভালো পজিশনে যথেষ্ট ঘুরতে থাকবে এই মকর রাশি। যত দিন যাবে তত সময় পরিবর্তন হতে থাকবে এবং যথেষ্ট ভালোর দিকে যাবে। আর তার সাথে সঙ্গ মিলাতে থাকবে দেবগুরু বৃহস্পতি। কারণ শনি কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির রাশিতে, অন্য কোনো রাশি না, মীন রাশিতে অবস্থান করছে, গুরুর রাশিতে। এবং দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো হতে থাকবে, এমন একটা সময় আসবে যে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রাশির উপর দৃষ্টি দিবে এই 2025-এ। অনেক দিক থেকে ভালো, অনেক মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে মকর রাশির জীবনে। মকর রাশির যে সমস্ত জাতক জাতিকাদের বিয়ের সম্বন্ধ আটকে ছিল, বিবাহ হচ্ছিল না, তারা 2025-এ, যাদের বিবাহ হয়নি তাদের 2025-এ এইরকম জিনিসও উঠে আসছে যে বিবাহ নিশ্চিত। এইরকম জিনিসটাও কিন্তু তৈরি হচ্ছে গ্রহদের। সর্বদিক থেকে এগিয়ে যাবে, এমন কোনো দিক নাই যে মকর রাশি পিছনে সরবে। হ্যাঁ, তবে নিজের ডিসিশন, শনি যে ঘরটাতে বসেছে সেটাকে আগে ভালো মতন করে বুঝতে হবে যে শনি এখানটাতে কি বলছে। শনি বসেছে কাগজপত্রের ঘরে, কর্মের ঘরের কর্মের দেবতা শনি। তো তাহলে যে কর্মটা করতে হবে সেটা কাগজপত্র মেনটেন করেই করতে হবে, কোনো মুখের কথাতে হবে না। মুখের কথাতে শুধু একমাত্র ম্যানেজমেন্ট হবে, যে আমি তাকে ম্যানেজ করলাম, যে আমি আপনার সাথে কাজ করব, কিন্তু কাজের যে চুক্তিটা সেটা মুখের কথায় নয়, সেটা হবে কাগজপত্রে। এই জিনিসটাই বুঝাচ্ছে কিন্তু শনি, এবং বুঝাচ্ছে কি আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক পথে থাকো, ঈশ্বরের প্রতি নিজের অটুট বিশ্বাস নিয়ে আসো, দেখো সব কিছুই তোমার সম্ভব হবে। 4টি গ্রহ একসাথে এতদিন পর্যন্ত অবস্থান করবে। 31শে মে পর্যন্ত শুক্র এই ঘরেই থেকে যাচ্ছে।
শুক্রের এই উচ্চ ঘরে অবস্থান অনেক দিক থেকে সফলতা, বহু রকম। শুক্র শনির জুতি থাকা মানে যে যত কর্ম করবে তার তত বেশি ফল পাবে, এত মানে খুব ভালো জুতি এই শুক্র শনির জুতি। তারপর শুক্র বুধের জুতি তৈরি হয়েছে, শনির সাথে আবার রাহুর জুতি তৈরি হয়েছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, অ্যাম্বিশন জিনিসটা যথেষ্ট উঠে আসবে, করতে হবে, পারতে হবে, একটা বড় স্বপ্ন দেখানো যে এগিয়ে চলো, এই সমস্ত জিনিস কিন্তু উঠে আসছে। তারপরে রাহু আবার রাশি পরিবর্তন করে চলে যাবে কুম্ভ রাশিতে। আগামী দিনগুলো যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে, যথেষ্ট সাপোর্ট পাবে এবং আস্তে আস্তে সব কিছুই নর্মাল হয়ে যাবে। যে জিনিসগুলো ঘটেছিল বিগত দিনে, সাড়ে সাতির যে একটা কালো প্রভাব ছিল, সেটাকে দুঃস্বপ্ন বলেই মনে হবে যে একটা জীবনে ঘটেছিল এরকম একটা কালো দাগ। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মকর রাশির সম্পর্কে। এই শনি উদয় হচ্ছে, একটাই কথা বলবো, হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে প্রত্যেক দিন পাঠ করবেন। এছাড়া সূর্য হচ্ছে অষ্টমপতি, সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন এবং তার সাথে গুরুর যারা দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা অবশ্যই নেবেন। গুরুর সাপোর্টের প্রয়োজন রয়েছে, কারণ গুরু ছাড়া শনি হয় না, শনিকে একমাত্র বেঁধে রাখাই হচ্ছে গুরু। অতএব গুরুর দীক্ষা যারা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন, যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন। এই সমস্ত জিনিস করলেই যথেষ্ট। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সবাই ভালো থাকেন। 2025 আপনাদের যেন স্বপ্ন পূরণ হয়, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।